দাঁড়িয়ে রয়েছে, তা সত্ত্বেও আমরা হাড়কে অবহেলা করে থাকি। আজকে আমরা অবশ্যই আলোচনা করছি যে ভেঙে গেলে কি করব না করব। আমি প্রথমেই যে বিষয়টার উপর ফোকাস করব স্যার এই আলোচনাতে, যে এই ফার্স্ট এডের কেন দরকার রয়েছে, কি কি ধরনের কমপ্লিকেশন আসতে পারে যদি আমরা এটাকে গুরুত্ব না দিই, হাড় ভেঙে যাওয়াটাকে। স্যার ঠিকই বলেছ যে অবহেলা করার ব্যাপারই নেই। হাড়ের উপরে আমরা আমাদের দাঁড়িয়ে আছি। হাড়টা হলো গিয়ে স্কেলিটন, একটা বিল্ডিংয়ের যে স্ট্রাকচার তার উপরেতে বাকি জিনিস থাকে। তো সিমিলারলি হাড় যদি ঠিক না থাকে, অর্থাৎ হাড় আমার ভেঙে গেল ন্যাচারালি আমি তো দাঁড়াতে পারবো না। আমরা দাঁড়াই কীভাবে না, দুটো পায়ের ওপরে দুটো বড় বড় হাড় আছে, মেরুদণ্ড আছে, প্রত্যেকটা হাড়ের একটা গুরুত্ব আছে এবং তার উপরেই আমরা গোটা শরীরটা নির্ভর করছে দাঁড়িয়ে থাকা। কাজেই ওটা ভেঙে গেলে তো নিশ্চয়ই খুব অবস্থাটা খারাপ হবে। সুতরাং আমাদেরকে ভাবতে হবে যে ভেঙে গেলে কি কি করতে হবে, সেসব আলোচনা তো আমাদের আসতেই। একেবারেই স্যার, এই প্রসঙ্গে আমরা অবশ্যই যাব, কিন্তু তার আগে একটু যদি আমরা সংক্ষেপে আলোচনা করে নিই যে কমন টাইপ অফ ফ্র্যাকচারস কি কি হতে পারে। হ্যাঁ দেখো, এটা আমি দুটো ভাগে ভাগ করি। একটা হলো দেখবে যখন মানুষের ডোমেস্টিক ইনজুরি বলি, মানে আমাদের বাড়িতে পড়ে টড়ে যাই, বাড়িতে পড়ে যাওয়া মানে ডোমেস্টিক ফল যেটা বলি, সেরকম তো ঘটনা তো ঘটেই। নানা কাজের মধ্যে, না জানা চলাফেরার মধ্যে, সকাল থেকে রাত পর্যন্ত আমাদের যে মুভমেন্ট হয় তাতে কিছু হতেই পারে, সেটাকে একটা ভাগ। আর দ্বিতীয়টা যেটা হলো গিয়ে বাড়ির বাইরে, অর্থাৎ রোড ট্রান্সপোর্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় বা অন্য কোনো অ্যাক্সিডেন্ট, একটা দুর্যোগ হলো, বন্যা হলো, ইত্যাদি হলো, কালবৈশাখীর ঝড় হলো, বা একটা বিল্ডিং কোলাপস করলো, আর্থকোয়েক হলো, এসব ক্ষেত্রে তো হতেই পারে। তো আমরা মনে হয় যে একটা একটা করে আলোচনা করতেই পারি যে ডোমেস্টিক ফল, একদম তাই না? একেবারেই স্যার। তো ডোমেস্টিক ফল দেখো কি হয়, কমন টাইপের ডোমেস্টিক ফলের কথা যেটা বলি, আমরা কি করি না, আমরা সিঁড়ি আছে, বাথরুম, সবচেয়ে ডেঞ্জারাস জায়গাটা কি জানো, যে হলো গিয়ে বাথরুম এবং ড্রয়িং রুম থেকে আমি বাথরুম যাচ্ছি এবং সিঁড়িতে আমাদের কি হয় না, পড়ে যাই, আমরা অনেক সময় পড়ে যেতে পারি, পা মচকে গেল হঠাৎ করে। হ্যাঁ ঠিকই বলেছো, যে যেতে যেতে পা মচকে গেল এবং সেখানে তো একটা ইনজুরি হতে পারে। এটা একটা ধরনের। এবং পার্টিকুলারলি দেখবে যে বয়স্ক মানুষ তারা রাতে তারা একটু দৃষ্টিশক্তিটাও একটু অসুবিধা তো হয়ই, এবং রাতের বেলায় সমস্ত যদি লাইট অফ একটু থাকে, ডিম লাইট থাকলো, বাথরুমে তিনি একা একাই যাবেন, তো কোন জায়গায় বাথরুমের দরজা তলায় ফ্লোরে জল আছে কিনা জানি না, পা স্লিপ করতে পারে এবং পড়ে যান, এবং অল্প পড়াতেই তার একটা মেজর ইনজুরি, যে পার্টিকুলারলি হিপ জয়েন্ট, আমাদের হিপ জয়েন্টের আশেপাশে এগুলো হতেই পারে একটা ফ্র্যাকচার, সেটা কিন্তু খুব ডেঞ্জারাস একেবারেই। হ্যাঁ, আরও তো ধরো আছেই যে সিঁড়ি থেকে পড়ে গিয়ে 3-4টে সিঁড়ি গড়িয়ে পিঠে চোট লাগে। প্রাথমিকভাবে স্যার বোধহয় বোঝা যায় না যে হাড় ভেঙেছে কিনা, সেটা তো বোঝা যায় না, ঠিক খুব মুশকিল, হাড় বোঝা খুব মুশকিল। তবে আমি একটা জিনিস কথাটা যেটা বলি, বাড়িতে যদি কারো চোট লাগে, কেউ যদি পড়ে গেল, কিছু একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনি তার কাছে যান, গিয়ে প্রথম আপনি যে জিনিসটা দেখবেন সেই মানুষটার হলো গিয়ে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে কিনা। যদি না পারে, নিঃশ্বাস নিতে পারছে কিনা মানে বুকটা ওঠানামা করছে কিনা। যদি নিঃশ্বাস বন্ধ করে মানুষ তো কীভাবে পড়েছে আমরা জানি না, হয়তো পড়ে এমনভাবে গেল, গলাটা এমনিভাবে গেল, গিয়ে সে নিঃশ্বাসই নিতে পারে, নিঃশ্বাসের যে শ্বাসনালীটা রুদ্ধ হয়ে গেছে, অবরোধ হয়েছে, সেক্ষেত্রে কি হয়, অক্সিজেন যাচ্ছে না, 3 মিনিটের বেশি যদি এরকম অবস্থা হয়, তাকে বাঁচানো মুশকিল হবে। তো সেক্ষেত্রে কি করা উচিত, কি ফার্স্ট দেখা উচিত যে পেশেন্টটা বেঁচে আছে কি, নিঃশ্বাস নিতে পারছে কিনা। তো সেটা একটা ব্যাপার গেল, বা কোথাও ব্লিডিং হচ্ছে কিনা। ব্লিডিং যদি হয়ে থাকে তো আমি আগে ওখানে একটা কিছু চাপা দিয়ে তার ব্লিডিংটা বন্ধ করতে হবে। এবার হলো গিয়ে আমার প্রশ্নটা হলো গিয়ে বোঝার, কি করে বুঝবো, এইটাকে মানতে হবে যে কি করে আমি ওই ফ্র্যাকচার হয়েছে কি না বুঝবো। এমনিতেই হাতে পায়ে যদি কিছু চোট লাগে, যেগুলো
আমাদের সহজে দেখতে পাবো। কারণ জোরে মেরুদণ্ডের ভিতরে যদি একটা ফ্র্যাকচার হয়ে থাকে, আমি তো প্রথম থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু হাত পায়ে যদি একটা ফ্র্যাকচার হয়ে থাকে, হাতটা কি হবে না, যেটা বললাম যে এটা তো বেশ শক্ত সমর্থ একটা জিনিস, তো শক্ত লাঠির মতো জিনিস একটা হাড়, মানে হাতের বা পায়ে, সেখানে যদি একটু ভেঙে যায় তাহলে কি হবে, আমার হাতটাও একটু বেঁকে যাবে, অর্থাৎ বাইরে থেকে দেখতে পাবো যে একটু বেঁকে টেকে গেছে। একটা ডিফর্মিটি দেখা যাবে, তাই তো? এক্স্যাক্টলি, কথাটা হলো ডিফর্মিটি, একদম। মানে হাতটা একটু এঁকে বেঁকে গেছে। ব্যথা তো থাকবেই, ব্যথা তো তার সঙ্গে থাকবেই, সেই জায়গাটা একটু ফুলেও যাবে, এবং একটু অন্য হাতের সাথে যদি আমি মেলাই, দেখবো যে এ হাতটা একটু অন্য টাইপের হয়ে গেছে। তখনই আমাদের মনের মধ্যে স্ট্রাইক করা উচিত যে এটা একটু বোধহয় কিছু আছে, এটা হতে পারে একটা কিছু। এটা একটা প্রাথমিক ব্যাপার, এটা হাতে পায়ের ব্যাপার। আবার দেখো, যদি মেরুদণ্ডের মধ্যে যদি কাটা আছে, মেরুদণ্ডের যদি আমার বলে, পেশেন্টকে জিজ্ঞাসা করি কোথায় লেগেছে, আমরা তো বলে থাকি যে তোমার কোথায় লেগেছে, আপনার কোথায় লেগেছে চোটটা। সে যদি বলে যে আমার পিঠে এরকম চোট লেগেছে বা ঘাড়ে চোট লেগেছে, তখন আমাদের মাথায় একটা জিনিস খেয়াল রাখা উচিত, মাথায় চোট লেগেছে বা আমাদের মেরুদণ্ডের, কারণ এখান থেকে মেন যে স্পাইনাল কর্ড, সেটা তো আসে ওপর থেকে, এবং সেটা তার হাড় যদি ভেঙে যায় তাহলে স্পাইনাল কর্ডেরও ইনজুরি হতে পারে। আর স্পাইনাল কর্ডের ইনজুরি কিন্তু খুব ডেঞ্জারাস, মানে সেনসিটিভ। যদি সম্পূর্ণ কেটে যায় তো পুরো প্যারালিসিস, এবং ওপরের দিকে যদি হয় অনেক সময় তার পরিণতি অত্যন্ত খারাপ হতে পারে, তাই না? সেক্ষেত্রে কি করা উচিত স্যার, স্পাইনাল কর্ডে যদি ইনজুরি হয়? এক্স্যাক্টলি, যদি স্পাইনাল কর্ডের ইনজুরি হয়, আমি প্রথমে যদি বলে যে আমার ঘাড়ে লেগেছে ইত্যাদি, হ্যাঁ, পেশেন্ট শুয়ে আছে বলে আমি ঘাড় নাড়াতে পারছি না, তো সেক্ষেত্রে কী করতে হবে যে ঘাড়টাকে আমিও, ও যদি বলে আমি নাড়াতে পারছি না, আমার খুবই লেগেছে, কিন্তু হাত পা সে নাড়াতে পারছে, তখন একটা জিনিস মনে রাখতে হবে যে আমি জানি না কতটা, বা যিনি ডাক্তার নন তার পক্ষে বোঝা মুশকিল যে স্পাইনাল কর্ডের ইনজুরি আছে কি নেই, কিন্তু এটা আমি করতেই পারি যে যেই বলল যে ঘাড়ে লেগেছে, আমি ঘাড়টাকে এমনভাবে ধরলাম যেন ঘাড়ের মধ্যে কোনো মুভমেন্ট না হয়। যেমন আমি দেখাচ্ছি যে এইভাবেই আমি তাকে একটা সিঙ্গল একটা বডি হিসেবে ধরলাম, তারপরে কোমরে একজন কেউ ধরলো, ধরে তাকে নিয়ে গিয়ে আমি বিছানায় শোয়ালাম বা কোথাও শুয়ে রাখলাম, তারপর আমি তাকে এক্সামিন করতে থাকলাম যে কি আছে না আছে, সেগুলো আমি পরে জেনে নেব।